প্রিয় দর্শক শ্রোতা, আবারও আপনাদের মাঝে হাজির হলাম আয়াত হুজুরের একটি ভয়ানক কাহিনী নিয়ে। ফাটাফাটি পাঠিয়েছেন রায়হান নামে একটি ভাই। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ঘটনাটি আমাদের পাঠানোর জন্য। চলুন বকবক না করে শুরু করা যাক ঘটনাটি। আমরা অধীর আগ্রহে বসে আছি আয়াত হুজুরের বাসায়। কারণটা অবশ্যই আপনাদের জানা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, অলৌকিক ঘটনা শোনার আশায়। আসলে আয়াত হুজুর এমনভাবে ঘটনাগুলো বর্ণনা করেন যেন সেটা আমাদের চোখের সামনেই ঘটছে। আমরা দুইজন আয়াত হুজুরের ঘটনাগুলো মন্ত্রমুগ্ধের মতো উপভোগ, যেন মনে হয় ঘটনার মধ্যে আমরা নিজেকেই দেখছি। আমি আর সৌরভ এইসবই আলোচনা করছিলাম। হঠাৎ কারো পায়ের আওয়াজে আমাদের আলোচনার বিঘ্ন ঘটল। আমরা তাকাতেই দেখলাম আয়াত হুজুর পাশের রুম থেকে হেঁটে এলেন। আসলে উনি এতক্ষণ কুরআন তিলাওয়াত করছিলেন, তাই আমরা পাশের রুমে বসে রইলাম। উনি আসতেই আমরা দুইজন উনাকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? আয়াত হুজুর সালামের উত্তর দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে ভালোই আছি। তো সৌরভ আর আরিয়ান, তোমরা কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ হুজুর, আমরাও ভালো আছি হুজুর। আয়াত হুজুর জিজ্ঞেস করলেন, তো হঠাৎ কি মনে করে? আমি নম্রকণ্ঠে বললাম, তেমন কিছুই না, আসলে আপনার সাথে আড্ডা দিতে মন চাইল, তাই আসলাম আর কি। আয়াত হুজুর একটা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, তোমাদের মতো অতি শিক্ষিত সুশীলদের সাথে কি আমার মতো হুজুরের আড্ডা জমবে? তোমরা আছো সবসময় বিজ্ঞান আর প্রযুক্তি নিয়ে, কিন্তু বিজ্ঞানের বাইরে যে অন্য কিছু আছে, এই নিয়ে তোমাদের কোনো খবর আছে? হ্যাঁ? আমি আবারও ভদর্শন ধরলাম, কি যে বলেন হুজুর, আমি অন্তত ওইসব সুশীলদের মতো না। আমি মোটামুটি ধার্মিক একজন মানুষ। হ্যাঁ, সময়ের কারণে হয়তো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না, কিন্তু যখন সময় পাই তখন সব ওয়াক্তের নামাজ পড়ার চেষ্টা করি। তারপর আমি সৌরভের দিকে তাকিয়ে বললাম, সুশীল যদি কাউকে বলতে হয় তাহলে সৌরভকে বলুন। ওই তো আপনার ঘটনাগুলো বিশ্বাস করে না, উল্টো সেগুলোকে গল্প বলে উড়িয়ে দেয়। সৌরভ অনেকটা অপ্রস্তুত হয়ে হুজুরের দিকে তাকিয়ে বলল, না না, একদমই না, আমি তো হুজুরের সব ঘটনাই বিশ্বাস করি, কিন্তু মাঝে মাঝে কেন যে মুখ ফসকে গল্প কথাটা বেরিয়ে যায় সেটা বুঝতে পারি না। আয়াত হুজুর এবার আমাদের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার থামো। তোমাদের কার মনে কি চলছে সেটা সত্যি আমি বুঝতে পারছি না। এখন আমার ঘটনাগুলো বিশ্বাস বা অবিশ্বাস করা, এগুলো সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার বলার আছে, আমি বলে যাব। তারপর আয়াত হুজুর কিছুক্ষণ থামলেন। কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে কি যেন ভেবে বললেন, আচ্ছা আরিয়ান, তোমাদের বিজ্ঞানে কি এক মানুষের রূপকে অন্য মানুষের রূপের মধ্যে প্রতিস্থাপন করা যায়? মানে একজনের সৌন্দর্য কি অন্য কোনো অসুন্দর মানুষের মধ্যে সেটি ট্রান্সফার করা যায়? আমি খানিকটা বিচলিত হয়ে বললাম, মানে হুজুর, আমি তো কিছুই বুঝিনি, মাথার ওপর দিয়ে গেল প্রশ্নটা। দেখলাম আয়াত হুজুরও কেমন একটা বিচলিত হয়ে আছেন। তারপর আবার বললেন, তোমাকে যে কি করে বুঝায়? আচ্ছা ধরো, তুমি অত্যন্ত সুন্দর একটা মানুষ, যাকে বলে একেবারে নায়কের মতো, যদিও তোমার চেহারা সুরত সত্যিই মাশাল্লাহ অনেক সুন্দর, আর আমি হলাম কুৎসিত বিশ্রী একজন মানুষ। এখন ধরো, আমি আমার এই কুৎসিত অসুন্দর চেহারাটা তোমার সৌন্দর্যের মধ্যে দিয়ে রূপান্তর করতে চাই। মানে আমি বলতে চাচ্ছি, তোমার সৌন্দর্যটা আমার হয়ে যাবে, আর আমার কুৎসিত রূপটা তুমি পাবে। এবার কি বোঝা গেল? এর চেয়ে সহজ করে আর বোঝাতে পারছি না। আমি ব্যাপারটা হয়তো বুঝতে পেরেছি, তাই হুজুরের দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম, আমার মনে হয় না বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞান এখনও এতটাও উন্নত হতে পারেনি যে একজনের রূপ বা সৌন্দর্য অন্যজনের মধ্যে স্থানান্তরিত করবে। এটা একেবারেই অসম্ভব। আয়াত হুজুর এখন গম্ভীর গলায় বললেন, আমি যদি বলি সম্ভব, তুমি কি বিশ্বাস করবে? আমি কৌতূহল আর অবাক হয়ে বললাম, না, এটা অসম্ভব, এটা জীবনেও সম্ভব নয়। কিভাবে একজনের সৌন্দর্য অন্যজনে নিবে? না না, এটা একেবারেই অসম্ভব। আর যদি এটা সম্ভবও হয়, তাহলে বলেন কিভাবে সম্ভব? আয়াত হুজুর খানিক হেসে বললেন, হ্যাঁ, বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞানে হয়তো এটা অসম্ভব, কিন্তু অলৌকিক জগতে তো সম্ভব, তাই না? তুমি কি বলো? আমি আরেক দফা অবাক হলাম, বলে কি এই সব হুজুর? আমি সমস্ত অবাক আর কৌতূহল সামলে নিয়ে প্রশ্ন করলাম, মানে আপনি কি এই বিষয়ে কিছু জানেন? যদি জানেন তাহলে জলদি বলুন,
আমার কৌতূহল আরও বেড়ে যাচ্ছে। আয়াত হুজুর একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আচ্ছা আচ্ছা বলছি, তাহলে শুনো। কিন্তু হ্যাঁ, কথার মাঝখানে কিন্তু আজে বাজে কথা বলে বিরক্ত করবে না। আমি বললাম, জি হুজুর, আমি তো কিছু করি না, সব দুষ্টামি তো ওই সৌরভই করে। সৌরভ রেগে গিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন এই মুহূর্ত থেকে আর একটা কথাও বলবো না। আয়াত হুজুর এখন বলতে শুরু করলেন এক অদ্ভুত ঘটনা, যেটা আমরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করছি। বলছেন আয়াত হুজুর, শোনো, আমি যে ঘটনাটা বলবো সেটা আজ থেকে প্রায় ২০ বছর আগের ঘটনা। তখন ধরো আমার বয়স কত হবে, এই ধরো ৩০-এর কাছাকাছি। তখন আমি একটা মাদ্রাসায় শিক্ষকতা করতাম, আর মাঝে মাঝে শুক্রবারে বিভিন্ন মসজিদে খতিব হিসেবে যেতাম। আর তখন আমি টুকটাক জিন ছাড়ানোর কাজ করতাম। আর আমার অবশ্য এইসব জিন ছাড়ানোর ব্যাপারে অনেক নামডাকও হয়েছিল। তখন আমি এইসব প্রায় নতুন শুরু করেছি, আর প্রায় জায়গাতেই আমি সফল হতাম। তো আমি সেরকমই শুক্রবারে একটা মসজিদে গেলাম খতিব হিসেবে। বরাবরের মতো আমি জুমা শেষ করে সেই মসজিদের ইমামের সাথে কিছু কথা বলছি। এমন সময় মসজিদের মুয়াজ্জিন এসে আমাকে বলল, আমাকে নাকি 2 জন মহিলা খুঁজছে। এখন আমি তো অবাক, আমাকে কেন মহিলারা খুঁজবে? আর তাছাড়া সেই সময় আমি বিবাহিত ছিলাম, তাই অন্য কোনো মহিলা আমাকে খোঁজার কোনো প্রশ্নই আসে না। আমি মুয়াজ্জিনকে বললাম, ওরা আসলেই কি আমাকে খুঁজছে নাকি? মুয়াজ্জিন বলল, আমার সাথে নাকি তাদের কি জরুরি কাজ আছে, খুব জরুরি। আর তারা বলছে তারা অনেক দূর হতে আমার সাথে দেখা করতে এসেছে। আমি তো অবাক, ভাবছি আমার সাথে কোনো মহিলার আবার কি জরুরি থাকতে পারে। আর আমারও জানার ইচ্ছে হচ্ছে কেন মহিলারা আমাকে খুঁজছে। তাই আমিও তাদের আসতে বললাম। কিছুক্ষণ পর দেখলাম 2 জন মহিলা আমার সামনে উপস্থিত। 2 জনই বোরকা পরিহিত আর নেকাব পরা, আর তাদের মধ্যে একজন বেশ বয়স্ক আর একজন বেশ জোয়ান। বুঝলাম তারা মা মেয়ে। আমি ওনাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলুন, আমার সাথে কেন দেখা করতে চাইছেন? মেয়েটির মা বলল, হুজুর, আমরা আপনার অনেক নামডাক শুনেছি, তাই আপনার কাছে সাহায্য চাইতে আসলাম। দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। এই যে পাশে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে আমার মেয়ে সুমাইয়া। আসলে সমস্যাটা হলো সুমাইয়ার, দয়া করে আমাদের সাহায্য করুন। আমি বললাম, আচ্ছা বলেন, আপনাদের সমস্যা কি? যদি আমার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব, আর বাকি সব আল্লাহ ভরসা। বয়স্ক মহিলাটি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যে আশা দিয়েছেন তাতেই হবে, আমি খানিকটা ভরসা পাচ্ছি। সমস্যাটা যেহেতু সুমাইয়ার, তাহলে ওই আপনাকে ভালো বলতে পারবে। আপনি ওর মুখ থেকেই শুনুন পুরো ঘটনা। তারপর বয়স্ক মহিলাটি সুমাইয়ার দিকে তাকিয়ে বলল, সুমাইয়া, সবকিছু খুলে বল মা, একেবারে যা যা হয়েছে সবকিছু, একটাও বাদ দিস না। তারপর আমি তাদের 2 জনকে বললাম, আচ্ছা তাহলে আপনারা এখানে বসে ধীরে ধীরে শান্তভাবে সবকিছু বিস্তারিত বলুন। তারপর তারা 2 জন আমার থেকে কিছুটা দূরে গিয়ে বসে পড়লেন। আমার সাথে মসজিদের ইমাম সাহেবও রয়েছেন। তারপর আমরা 2 জনে সুমাইয়ার মুখ থেকে এক আশ্চর্য অদ্ভুত ঘটনা শুনলাম, যেটা শুনেই আমাদের বিশ্বাসই হচ্ছে না। একেবারে অবিশ্বাসী একটা ভয়ঙ্কর ঘটনা। সুমাইয়া বলতে শুরু করল, সুমাইয়া, হুজুর, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। উনি মারা গেছেন আজ থেকে 2 বছর আগে, কিন্তু মারা যাওয়ার আগে তার জীবনের সমস্ত সঞ্চয় ঢেলে দিয়ে আমাদের জন্য একটি 2তলা বাড়ি তৈরি করে দিয়েছেন। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই আমি বাবা মায়ের অনেক আদরের ছিলাম। আমার বাবা আমাকে অনেক ভালোবাসতেন। আমাদের পরিবারে তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার যেহেতু কোনো ভাই নেই, তাই আমার বাবাই পরিবারের সমস্ত খরচ বহন করতেন। কিন্তু তিনি মারা যাওয়ার পর আমরা প্রায় অসহায় হয়ে পড়েছি। বাবা বেঁচে থাকতে কখনো আমাকে চাকরি করতে দেয়নি, কারণ তিনি এটা চান না যে আমার কষ্ট হোক। কিন্তু তিনি মারা যাওয়ার পরে আমরা সত্যি অসহায় হয়ে পড়ি। আমার একটা প্রিয় বান্ধবী আছে, ওর নাম নিপা। হঠাৎই ও আমাকে ফোন করে আমাকে একটা চাকরির প্রস্তাব দেয়। আমিও তার প্রস্তাব গ্রহণ করলাম। সেটি ছিল একজন নামকরা ডাক্তারের চেম্বারে চাকরি। উনি একজন মহিলা ডাক্তার, ওনার সারা দেশে অনেক নাম ডাক আছে। আমার বান্ধবী নিপা ওনার চেম্বারে রিসেপশনিস্ট হিসেবে কাজ করে। তো আমাকে যে প্রস্তাবটা দেয়া হয়েছিল সেটি হলো সেই মহিলা ডাক্তারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, মানে ডাক্তারের পিছনে পিছনে থাকতে হবে সব সময়।
আর সবচেয়ে মজার ব্যাপার এই চাকরির বেতনের কথা শুনে আমি প্রায় অবাক। বেতন ছিল প্রায় 50,000 টাকা। আমি ভাবলাম এ তো সহজ কাজের জন্য এত বেশি টাকা কেন? কিন্তু আমার সেই সবে কান দিয়ে লাভ নেই। এই মুহূর্তে একটা চাকরি না হলে সত্যি আমার চলতে কষ্ট হয়ে যাবে। তাই আমি কোনো কিছু না ভেবে প্রস্তাবে রাজি হলাম। নিপা আমাকে পরদিন সকালে তার সাথে দেখা করতে বলে। পরের দিন সকালে নিপার সাথে আমি সেই ডাক্তারের চেম্বারে যাই। নিপা ডাক্তারের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। দেখলাম ভদ্রমহিলার বয়স 35-40 বছরের মধ্যে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই মহিলার চেহারা এতই সুন্দর, এতই অপূর্ব যে দেখলে মনে হবে যেন 16 বছরের সুন্দরী কিশোরী। আমি তার রূপ দেখে তার দিকে কিছুক্ষণ হা করে তাকিয়ে রইলাম। সত্যি আমি যদি ছেলে হতাম এই ডাক্তারের প্রেমে পড়ে যেতাম। এতই সুন্দর তার চেহারা। তিনি ছিলেন স্বাস্থ্য বিষয়ক ডাক্তার, কিন্তু তার বেশিরভাগ রোগীই আসে মুখের সমস্যা নিয়ে, যেমন মুখের ব্রণ, কালো চেহারাকে পরিষ্কার করা, এই সবই। আমি ভাবতাম উনি তো স্বাস্থ্য বিষয়ক ডাক্তার, কিন্তু উনি বেশি চিকিৎসা করেন মানুষের চেহারা নিয়ে। এটাই আমাকে বেশি অবাক করে আর ভাবায়। আমি নিপাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলে নিপা জানায় সে এই সম্পর্কে কিছুই জানে না। তবে এর চেয়েও অবাক ব্যাপার কি জানেন হুজুর? ওনার কাছে বেশিরভাগ আসতো কালো চেহারার মহিলা বা দেখতে অসুন্দর এই রকম মহিলা। আমি এইসব খেয়াল করতাম। একদিন দেখি একটা অসুন্দর মহিলা ওনার রুমে প্রবেশ করল, আর প্রায় 3 ঘন্টা পর রুম থেকে বের হয়ে চলে গেল। আর মহিলাটি বের হবার পর আমি মহিলার চেহারা দেখে পুরোই অবাক। আমি যেন আকাশ থেকে পড়লাম। কিছুক্ষণ আগে এই মহিলাই অসুন্দর ছিল, কিন্তু ডাক্তারের রুম থেকে বের হবার পর উনি এত ফর্সা আর এত সুন্দর হয়ে গেছে কি আর বলবো। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে প্রশ্ন জন্মালো, আসলে এখানে হচ্ছেটা কি, আর ব্যাপারটাই বাকি। আর ডাক্তার যখন এইসব রোগী দেখে তখন উনি আর রোগী ছাড়া তার সাথে কেউই থাকে না। এতে আমার অনেক খটকা লাগে। আমি ওনাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন তিনি নাকি প্লাস্টিক সার্জারি করে এইসব করেন। কিন্তু এটা আমার বিশ্বাস হয় না। আমি এতই বোকা না যে বিশ্বাস করব এত তাড়াতাড়ি প্লাস্টিক সার্জারি সম্ভব। আর তাছাড়াও প্লাস্টিক সার্জারি করতে যেসব যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো ওনার কাছে ছিলই না। কিন্তু আমি ওনার হ্যাঁতে হ্যাঁ মিলাই, কারণ আমি চাকরি করতে এসেছি, এইসব জেনে কাজ নেই। কিন্তু তবুও আমার কেমন যেন সন্দেহ হয়। এর কিছুদিন পরের ঘটনা। আমি যথারীতি আমার কাজ করতে থাকি। কাজ বলতে উনি যা বলেন সেগুলোই। তো একদিন কাজ করতে করতে অনেক ক্লান্ত লাগে, তাই সেখান কেবিনে থাকা গ্লাস থেকে পানি খাই। পানি খেয়ে আবারও ডাক্তারের কেবিনে যাই আর ওনার কাজ করতে থাকি। লক্ষ্য করলাম উনি আজকে আগের চেয়ে বেশ হাসি খুশি। আমার কেমন যেন অদ্ভুত লাগলো। তারপর কাজ করতে করতে হঠাৎই আমি মাথা ঘুরে পড়ে যাই, আর আমার কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই দেখি ম্যাডামের কেবিনে থাকা বেডে আমি শুয়ে আছি। আমি কারণ জিজ্ঞেস করতে উনি বলেন অতিরিক্ত কাজের চাপে এসব হয়েছে। আমিও তার কথা বিশ্বাস করলাম। উনি বললেন আজকে আমার তাড়াতাড়ি ছুটি, বাড়ি গিয়ে বিশ্রাম নিতে। আমিও ভাবলাম আমারও একটু বিশ্রামের প্রয়োজন, তাই আমি ওনার কথায় সাই দিয়ে বাড়িতে চলে আসি। কিন্তু আমি লক্ষ্য করলাম আমার হাতের কনিষ্ঠা আঙুলের নখ সামান্য কাটা। ভাবলাম হয়তো কোথাও লেগে ভেঙে গেছে, তাই এত কিছু না ভেবেই বাড়ি চলে আসলাম। ওহ, আপনাদের তো বলতেই ভুলে গেছি, সেখানে ম্যাডামের একটা গুপ্ত রুম আছে, যেখানে তিনি আর তার স্পেশাল রোগী ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে না। সেদিন বাড়িতে ফিরে আসার পর থেকে শুরু হয় আমার সাথে এক অদ্ভুত ঘটনা, যেটার ব্যাখ্যা আমি কোথাও পাইনি, আর পাবো কিনাও জানি না। আমি যথারীতি বাড়িতে ফিরেই বরাবরের মতোই গোসল করে আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু সেদিন যেন আমার অনেক অস্বস্তি হচ্ছিল। কেমন একটা অস্বস্তি হচ্ছিল সেটা বলে বোঝাতে পারবো না। বমি বমি পাচ্ছিল। কেন এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সেদিন রাতে এত অস্বস্তি নিয়ে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমার ঘুম যেন আসতেই চাচ্ছে না। এভাবে কিছুক্ষণ এদিক সেদিক পায়চারি করলাম, তারপর জোর করে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর ঘুম চলে আসলো। হঠাৎ কারো কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল। বালিশের পাশেই ফোন ছিল, তাই ফোনে দেখলাম রাত 3টে বাজে। ভাবলাম এত রাতে কোথা থেকে কান্নার শব্দ আসে? এমন না যে আমাদের বাড়িতে কিংবা আশেপাশের বাড়িতে বাচ্চা আছে। তাই খানিকটা অবাকই হলাম। বিছানায় উঠে বসে এদিক সেদিক তাকাতে লাগলাম, কিন্তু কোথাও কিছু দেখছি না। কিন্তু কান্নার শব্দ আসছে, মনে হচ্ছে কেউ আমার কানের কাছে এসে কান্না করছে।
আমি আবার চারদিকে তাকালাম, কিন্তু কিছুই দেখছিলাম না। যাই হোক, ভাবলাম মনের ভুল, তাই আমি আবারও শুয়ে পড়লাম, কিন্তু তবুও কান্নার শব্দ পাচ্ছি। আবার চারদিকে তাকালাম, কিন্তু কিছু দেখতে না পেয়ে মেজাজটা সত্যিই খুব গরম হয়ে গেল। এমনিতেই আছি ঝামেলার, তার উপর আরেক ঝামেলা। তাই আবারও শুয়ে পড়লাম, কিন্তু সমস্যা যেন আমারও পিছু ছাড়তেই চাইছে না। এবার আরও তীক্ষ্ণভাবে সেই কান্নার আওয়াজ আমার কানে লাগতে থাকে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আবারও বিরক্ত হয়ে চারদিকে তাকাতে যাব, এমন সময় একটা জায়গায় আমার চোখ থমকে গেল। দেখলাম আমার পায়ের পাশে কেউ একজন বসে আছে। আমি তাড়াতাড়ি লাফ উঠে বসে পড়লাম। ভালো করে লক্ষ্য করলাম, একটা মেয়ে আমার পায়ের পাশে বসে আছে। মেয়েটার যদি বর্ণনা দিই তাহলে এই রকম হবে। মেয়েটা দেখতে অনেক ফর্সা আর অনেক সুন্দর, চুলগুলো অনেক কালো, লম্বা আর ঘন, উচ্চতা প্রায় আমারই মতো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটির চেহারাটা খুব মায়াবী লাগছে, খুব করুণ। তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে। সে অত্যন্ত করুণ আর মায়াবী দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে, যেন সে কিছু একটা বলতে চাচ্ছে। আমি এতক্ষণে বুঝলাম এই মেয়েটাই কান্না করছে, কিন্তু আমার মনে প্রশ্ন এলো, এই মেয়েটা কে আর কেনই বা আমার কাছে এসে কান্না করছে? আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, একটা অপরিচিত মেয়ে কেমনেই বা আমার রুমে প্রবেশ করলো। আমি এই সবই ভাবছিলাম। আমি কিন্তু তাকে কোনো প্রশ্ন করছি না, আমি নীরবে এই সবই ভাবছিলাম। হঠাৎ আমার নীরবতা ভেঙে মেয়েটি অত্যন্ত করুণ আর কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগল, আমার খুব খিদে পেয়েছে, দয়া করে আমাকে কিছু খেতে দিবি? হঠাৎ আমার ধ্যান ভাঙল তার কথায়। আমি কিছু বলতে যাব, দেখলাম মেয়েটি বারবার একই কথা বলতে বলতে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আমি অবাক দৃষ্টিতে তাকে তাকিয়ে রইলাম। আমি তাড়াতাড়ি উঠে তার পিছু নিলাম। দেখলাম মেয়েটি দরজার সামনে যেতে যেতে হঠাৎই যেন অদৃশ্য হয়ে গেল। আমার চোখের সামনে প্রথমবার এই রকম কিছু ঘটল। আমি সত্যিই অনেক চমকে গিয়েছিলাম। তাই তাড়াতাড়ি তন্ন তন্ন করে তাকে সব জায়গায় খুঁজি, কিন্তু কোথাও তাকে পাইনি। হতাশ হয়ে নিজের রুমে ফিরে এসে শুয়ে পড়ি, আর কিছুক্ষণ পর আমার ঘুম চলে আসে। সকালে উঠে আমি মাকে সব বলি, কিন্তু আমার মা সেসব বিশ্বাস করে না। বলে এগুলো আমার মনের ভুল। আমার নাকি অতিরিক্ত পরিশ্রমে শরীরের ক্লান্তির ফলে এসব হচ্ছে, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আমিও তাই মনে করলাম। এভাবে দিন চলতে থাকে, আর আমিও নিয়মিত চাকরি করতে থাকি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই রাতের পর থেকে সেই মেয়েকে বারবার দেখি, সেটা হোক বাস্তবে আমার পাশে কিংবা স্বপ্নে। সে বারবার ওই একই কথাই বলে। আমি সত্যি এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ি। ভাবলাম আবার পাগল হয়ে গেলাম কিনা। আমি মাকে আবারও বললাম। মা বলল ডাক্তারের সাথে দেখা করতে। তো আমিও ভাবলাম ডাক্তারের সাথে দেখা করা প্রয়োজন। তাই আমি সেই ম্যাডামকেই সবকিছু খুলে বললাম। তিনি সব শুনে আমাকে কিছু ঔষধ দিয়ে বললেন এইসব অতিরিক্ত কাজের চাপের জন্য হচ্ছে। তিনি বললেন কিছুদিনের জন্য কাজ হতে ছুটি নিতে। তো উনি যখন বলছেন আমিও রাজি হলাম। কিছুদিনের জন্য ছুটি নিলাম আর বাসায় বিশ্রাম নিতে থাকলাম। এর কিছুদিন পর ঘটে আবার আরেক ঘটনা। হঠাৎই আমার চেহারাটা কেমন যেন পরিবর্তন হতে শুরু করে। সেটা একদিনে না, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আসলে আমি দেখতে মোটামুটি ভালোই আর বেশ ফর্সা, কিন্তু কিছুদিন পর থেকে আমি আস্তে আস্তে কালো হতে শুরু করলাম। ব্যাপারটা ঘটছে কিন্তু খুব ধীরে ধীরে। আমি তখন কিন্তু বাইরে যেতাম না যে রোদে পুড়ে কালো হয়ে যাবে। আমি খানিক আশ্চর্যই হলাম। প্রায় এভাবে অনেক দিন যেতে লাগলো। এভাবে আস্তে আস্তে আমার সারা শরীর কালো তো হয়ে গেল। তার সাথে পুরো শরীরে কালো কালো ফোঁটা ফোঁটা কিছু দাগ উঠতে শুরু করলো। ওই চিতাবাঘের যেই রকম ছোট গোল কালো ফোঁটা থাকে ওই রকম। এদিকে আমি বাড়ি থেকে আর বেরই হই না। আমি এদিকে ম্যাডামকে ফোন করে বলি আমার শরীর অনেক খারাপ, তাই আরও কিছুদিন ছুটি বাড়িয়ে দিলেন। ছুটি বাড়িয়ে তো তার সাথে সাথে আমার 1 মাস না যেতেই আমাকে তিনি 1 মাসের বেতন মানে 50,000 টাকা আমাকে পাঠিয়ে দিলেন। এতে আমি আশ্চর্য নয়, পুরাই আকাশ থেকে পড়লাম। এত তাড়াতাড়ি আর এত সহজে এত টাকা আমি কেন, কেউই আশা করে না। এদিকে আমি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছি। আমি বুঝতে পারছি না এইসব আমার সাথে কি হচ্ছে। এদিকে আমার বান্ধবী নিপা আমার জায়গায় কাজ করতে লাগলো, অর্থাৎ ওই ডাক্তারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সে সেটা আমাকে আগেই বলেছে, আর আমি তাকে আমার সাথে ঘটে যাওয়া সব কিছুই বললাম। সে আমাকে বলল কোনো ভালো আলেমের সাথে যোগাযোগ করতে।
আমিও ভাবছিলাম কিছুদিন পর কোনো হুজুরের সাথে এই ব্যাপারে কথা বলবো। কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন হুজুর, নিপা চাকরি করার কিছুদিন পরেই তার সাথেও একই ঘটনা ঘটতে থাকলো, যেগুলো আমার সাথে ঘটেছে। সে আমাকে এইসব বলতেই আমি শুধু আশ্চর্যই হইনি, পুরোই যেন আকাশ থেকে পড়েছি। এবার আমার টনক নড়ল। আমি সন্দেহ করছিলাম এতে কিছু গণ্ডগোল আছে। আমি সবকিছু মাকে বললাম, যেগুলো নিপার সাথে ঘটেছে। মাও অবাক হয়ে গেল। এবার তাই আমরা সিদ্ধান্ত নিলাম এটা নিয়ে কোনো ভালো হুজুরের সাথে কথা বলবো। কিন্তু আমরা তেমন ভালো হুজুরের কথা জানি না। অনেক খুঁজে আপনার খবর পেয়েছি। প্লিজ হুজুর, আমাদের সাহায্য করুন। আমি আর ইমাম সাহেব প্রায় নিঃশ্বাস বন্ধ করে ওনার কথা শুনছিলাম। আমি সত্যিই ওনার সব কথা শুনে অনেক অবাক হলাম। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি সাহায্য করার কেউ না, সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ, আর আমি শুধু একটা উসিলা মাত্র। তারপর আমি সুমাইয়াকে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি যে বললেন কোনো অসুন্দর মহিলা ওনার কেবিনে ঢুকে সুন্দর হয়ে বের হতো, ওইটা আমি বিশ্বাস করতে পারছি না। সুমাইয়া বলল, আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, এই জন্য কিছু প্রমাণ নিয়ে এসেছি। আর আমি মসজিদে বসে মিথ্যা কেন বলবো? সুমাইয়া আমাকে তার আর নিপার কিছু ছবি দেখাতে লাগলো, যদিও আমি দেখতে চাইছিলাম না, কিন্তু সত্যি নাকি মিথ্যা যাচাই করার জন্য দেখতেই হতো। দেখলাম তাদের দুইজনের আগের ছবির সাথে বর্তমান চেহারার কোনো মিলই নেই। যা বলেছিল তার মুখটা সত্যি কালো, আর চিতার মতো কালো কালো ফোঁটা। তার আগের ছবিতে তাকে কত সুন্দর আর ফর্সা দেখাচ্ছে, আর এখন ভাবলাম অন্তত কেউ তার রূপ নিয়ে এই রকম কথা বলবে না, আর মসজিদে তো নয়ই। আমি বললাম, আচ্ছা, আপনারা আমার নাম্বার রাখুন, কালকে সকালের দিকে আপনাদের সময় থাকলে ফোন দিবেন। আপনারা বাসার ঠিকানা দেবেন, আমি আপনাদের বাসাটা একবার পর্যবেক্ষণ করতে চাই। আর আজকে রাতে আমি আসন করে এইসব কেন হচ্ছে সেটা জানার চেষ্টা করব। আসলে আমার অনেক কাজ তো, তাই হয়তো ফোন দিতে মনে থাকবে না। তাই এরপর তারা মা মেয়ে চলে গেল। আমি রাতে আসনে বসলাম আর আমার জিনদের কাছে আসল ঘটনা জানতে চাইলাম। কিছুক্ষণ পর ওরা যা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। শুনেই তো আমি রীতিমতো অবাক। ভাবলাম, এটাও কি সম্ভব? এটা বলে আয়াত হুজুর কিছুক্ষণ থামলেন। একটু বিশ্রাম প্রয়োজন। অনেকক্ষণ ধরে এক নাগারে সব বলে যাচ্ছেন। আমি অত্যন্ত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি জানতে পারলেন হুজুর? এমন কি তথ্য যেটার জন্য আপনি এত অবাক হচ্ছেন? আয়াত হুজুর কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর একটা লম্বা নিঃশ্বাস নিলেন। তারপর বললেন, কি জানলাম সেটা না হয় তুমি পরেই জেনো, এখন বাকি ঘটনাগুলো শুনো। আয়াত হুজুর আবার বলতে শুরু করলেন। পরের দিন সকাল 11টার দিকে ওনারা ফোন করে তাদের বাড়ির ঠিকানা দিল। আমিও ঠিকানা মতো অনুযায়ী বাড়ি পৌঁছলাম। বাড়িটার যদি বর্ণনা দিই, বাড়িটা 2 তলা বিশিষ্ট, সাধারণ বাড়ির মতোই, শুধু কিছু নতুনত্ব আছে। আচ্ছা, বাদ দাও, এইসব না জানলেও চলবে। আমি বাড়ির গেট পেরিয়ে বাড়ির সদর দরজার পাশে দাঁড়ালাম। আমি যখন পা বাড়িয়ে প্রবেশ করলাম, তখন আমার কেমন যেন অস্বস্তি অনুভব হতে লাগলো। গা কেমন যেন গুলিয়ে উঠছে, মাথা ঘুরছে, বমি বমি পাচ্ছে। তখন আমি বুঝলাম এইখানে অস্বাভাবিক কিছুর উপস্থিতি আছে, যেটি আমার আশাকে পছন্দ করছে না, তাই আমার সাথেই এরকম করছে। যাই হোক, এখন আমাকে তাড়াতাড়ি আমার কাজ করে এখান থেকে বের হতে হবে। যেই ভাবা সেই কাজ। আমি বললাম আমাকে সুমাইয়ার রুমে নিয়ে যেতে। সুমাইয়া নিয়ে গেল তার রুমে। তার রুমে আমি এদিক সেদিক খুঁজতে লাগলাম কিছু পাওয়া যায় কিনা। আশেপাশে অনেক খুঁজেও তেমন কিছু পেলাম না। তারপর শেষ চেষ্টা হিসেবে তার খাটের উপর রাখা বালিশটা ছিঁড়ে দেখতে লাগলাম সেখানে কিছু আছে না। যদিও তারা দুইজন বেশ অবাক হয়েছে, কিন্তু কিছুই বলছে না। বালিশ ছিঁড়ে সেখানে যা ছিল তা দেখে সুমাইয়া আর তার মা অবাক হলেও আমি অবাক হইনি। বালিশ থেকে আমি একে একে 13টি তাবিজ বের করলাম। সুমাইয়া আর তার মা তো অবাক, বালিশ না ছিঁড়েই বা না খুলে এতগুলো তাবিজ আসলো কোথা থেকে? সুমাইয়ার মা জিজ্ঞাসা করল, হুজুর, এতগুলো তাবিজ এর মধ্যে এলো কিভাবে? আমি তো কিছুই বুঝছি না, এইসব কে রেখেছে? আমি এক কথায় উত্তর দিলাম, জিন। জিনের মাধ্যমে এইসব বালিশের ভিতরে রাখা হয়েছে। সুমাইয়ার মা অবাক হয়ে জিজ্ঞাসা করল, জিন? আমি বললাম, আপনার মেয়ে আর তার বন্ধু নিপাকে কালো জাদু করা হয়েছে। সুমাইয়া আর তার মা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। সুমাইয়ার মা জিজ্ঞাসাসূচক দৃষ্টি দিয়ে আমাকে প্রশ্ন করল, কে করল এই জঘন্য কাজ? আপনি কি জানেন? আমি বললাম, হ্যাঁ জানি, তবে পরে বলবো। আমি সুমাইয়ার দিকে তাকিয়ে বললাম, আপনি নিপাকে বলুন ওর রুমটা চেক করতে, ওইখানেও অনেক কিছু পাওয়া যাবে, আর জিনিসগুলো নিয়ে আসতে বলেন, আমি সেগুলো নষ্ট করে দেব।
সুমাইয়া তারপর নিপাকে ফোন করে সব বলল। নিপাও অবাক, কারণ ও ভাবতেই পারছে না ওদেরকে কেউ কালো জাদু করতে পারে। আমি সেই তাবিজগুলো একটা একটা করে সবগুলো খুলতে লাগলাম। তাবিজগুলো খুলে দেখলাম সেখানে আরবি ভাষাকে উল্টো করে অনেক কিছু লেখা আছে, আর কয়েকটা তাবিজে তো সুমাইয়ার নামও লেখা ছিল। কিছুক্ষণ পর নিপাও এলো, আমাকে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করল। তারপর নিপা আমাকে তাবিজগুলো দিল। সেও বালিশের ভিতরে 13টি তাবিজ পেয়েছে। আমি সেগুলোও খুলতে লাগলাম। সেখানে কিছু কিছু তাবিজের মধ্যে নিপারও নাম লেখা আছে, তবে সব লেখা লিখেছে আরবিতে উল্টো করে। হঠাৎ আমার কি মনে হতে হাত দিয়ে ইশারা করে হুজুরকে থামিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর, এই সব কালো জাদুতে আরবি হরফকে উল্টো করে লেখে কেন? হুজুর হেসে বললেন, দেখো, এইসব নিয়ে অনেকজন অনেক কিছু বলে, কিন্তু আমি যেটা মনে করি সেটাই বলছি। তুমি জানো কিনা জানি না, জিনরা আয়নার জগতে থাকে, মানে আয়নার ভিতরে থাকে। আমরা বাইর থেকে আয়নাকে দেখি সাধারণ একটি বস্তু হিসেবে, যেটি প্রতিবিম্ব তৈরি করে, কিন্তু আয়নার ভিতরেও যে একটা জগৎ আছে সেটা আমরা অনেকেই জানি না। আর জগৎটা হচ্ছে জিনের জগৎ, আর জগৎটা পুরাপুরি জাগ্রত হয় রাত 12টার পর। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আয়না দেখতে নিষেধ করেছেন। যেহেতু জিনেরা আয়নার জগতে থাকে, সেহেতু তারা সব কিছু উল্টো দেখে। সেই ক্ষেত্রে এইসব তাবিজের লেখাগুলো উল্টো দেখে কি, তাই তো? তাই জিনরা যাতে লেখাগুলো ভালো করে বুঝতে পারে, তাই তান্ত্রিকরা বা কালো জাদুকররা এইসব মন্ত্র উল্টো করেই লেখে, বুঝলে? মনে হয় হালকা হালকা বুঝেছি। আচ্ছা দাঁড়াও, তোমাদের একটা মজার জিনিস দেখাই। এই বলে আয়াত হুজুর ভিতরে গিয়ে কি যেন একটা কাগজ এনে আমার হাতে দিয়ে বললেন, এই নাও, এটা দেখো, এটা কি বুঝতে পারছো? না তো, এখানে তো সব কিছু উল্টো লেখা। দেখে মনে হচ্ছে আরবিতে কিছু লেখা আছে। হ্যাঁ, আরবিকে উল্টো করে লেখা হয়েছে। এটাও একটি কালো জাদুর তাবিজ, তবে এটার এখন কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা আমি নষ্ট করে দিয়েছি। আচ্ছা, এবার দেখো তো কিছু বোঝা যায় কি না। তারপর আয়াত হুজুর কাগজটিকে একটা আয়নার সামনে ধরলেন আর কাগজটির প্রতিবিম্বের দিকে লক্ষ্য করতে বললেন। আমরা প্রতিবিম্বের দিকে লক্ষ্য করে পুরোই অবাক। আমি আর সৌরভ একে অপরের মুখের দিকে হা করে তাকিয়ে রয়েছি। আমরা আয়নায় দেখলাম লেখাগুলো সোজা আর স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু জের জবর না থাকায় আমি পড়তে পারলাম না। আমি আবার জের জবর না থাকলে আরবি লেখা বুঝি না, কিন্তু হ্যাঁ, লেখাগুলো সোজা এবং স্পষ্ট বোঝা যাচ্ছে। আয়াত হুজুর বলল, কি আরিয়ান, ব্যাপারটা মজার না? আমিও বললাম, মজার, তবে এইসব উল্টো করে লেখা তো অনেক ঝামেলা, তাই না? দেখো, যারা কুফুরি করে তাদের কাছে এইগুলো সোজা বুঝলে। যাই হোক, বাকিগুলো না হয় অন্যদিন বলবো। এবার ঘটনা শোনো। আমরাও সাই দিয়ে পুনরায় ঘটনা শুনতে আরম্ভ করলাম। আয়াত হুজুর বলতে শুরু করলেন, এদিকে নিপা আর সুমাইয়ার সমস্যা একই। তারা তো এদিকে অনেক চিন্তা করছে পরে কি হবে এটা ভেবে। তারা দুইজনই খুব ভয়ে আছে, বারবার আমার কাছে সাহায্য চাইছে। আমি অনেকবার শান্ত করার চেষ্টা করেছি, কিন্তু ভয় বলে কথা, যার একবার ভয় ধরে সে কি সহজে শান্ত হতে পারবে? আমি এবার তাদের বললাম, দেখুন, আপনারা কাল আবার আপনাদের ডাক্তারের চেম্বারে যাবেন। নিপা আর সুমাইয়া অবাক হয়ে আমাকে প্রশ্ন করল, কেন, এগুলোর সাথে ওনার সম্পর্ক কি? আমি বললাম, দেখুন, আপনাদের সেখানে গিয়ে স্বাভাবিকভাবেই কাজ করতে হবে, আর যখন দেখবেন তার কোনো চেহারার সমস্যার রোগী ওনার কেবিনে প্রবেশ করবে, তখন তাদের পিছু নেবেন, আর তারা যেখানে যায় সেখানে যাবেন। যেখানেই যাক না কেন, আপনারা সেখানের কোনো একটা জায়গায় একটা বড় বই দেখতে পাবেন। সেই বইটা এনে আমাকে দিতে হবে। কাজটা কিন্তু খুবই কঠিন, খুব সাবধানের সাথে করবেন। আর আমি এসব কেন করতে বলছি সবকিছু পরে খুলে বলবো। নিপা আর সুমাইয়া রাজি হলো। তারপর আমি তাবিজগুলো নিয়ে বাড়ি চলে আসি, আর আমি তাবিজগুলো নষ্ট করে দিই। এর কয়েকদিন পর সুমাইয়ারা আমাকে ফোন করে, বলে বইটি তারা পেয়ে গেছে। আমিও তাড়াতাড়ি সেখানে উপস্থিত হলাম। তারপর সুমাইয়া বলল সে কিভাবে এই বইটি নিয়েছে। সুমাইয়া বলতে শুরু করল, আপনার কথা মতো আমরা আবারও কাজে ফিরে যাই। আমাদের চেম্বারে দেখে ম্যাডাম খুব অবাক হলেন। কেন অবাক হলেন সেটা আমি জানি না। তারপর আবার স্বাভাবিকভাবেই উনি আমাদের কাজ করতে বললেন। আপনার কথা মতো সেখানে আবারও চেহারার সমস্যা নিয়ে রোগী এলেন। তিনি ম্যাডামের কেবিনে প্রবেশ করলেন। এবার আপনার কথা অনুযায়ী আমিও তার পিছু নিলাম গোপনে। আমি লুকিয়ে লুকিয়ে ওই রোগীর সাথে কেবিনে প্রবেশ করলাম।
রোগীটি কেবিনের একটা চেয়ারে বসল। তারপর ম্যাডাম তাকে নিয়ে সেই গুপ্ত ঘরের উদ্দেশ্যে রওনা হলেন। আমিও তাদের সাথে লুকিয়ে যেতে থাকলাম। তারপর তাদের সাথে আমিও গুপ্ত ঘরে প্রবেশ করলাম। ঘরটা প্রচুর অন্ধকার, কোথাও কোনো আলো নেই। উনি ওনার ফোনের লাইট দিয়ে কাজ সারছেন। সেখানে একটা বেড আছে, সেই বেডে রোগীকে চোখ বন্ধ করে শুতে বললেন। তিনিও দেখলাম বেডে শুয়ে পড়ল। তারপর ম্যাডাম সেই বইটি খুলে একটা নির্দিষ্ট পৃষ্ঠা থেকে শব্দ করে কি যেন পড়তে লাগলেন। এর কিছুক্ষণ পড়ার পরই দেখলাম আশ্চর্য এক ঘটনা। দেখলাম সেই মায়াবী মেয়েটি কোথা যেন উপস্থিত। আমি তো পুরাই অবাক, ভাবছিলাম হচ্ছেটা কি এখানে। মেয়েটি কান্না জড়িতে কণ্ঠে বলতে থাকলো, আমার খিদে পেয়েছে, আবাকে খাবার দাও। তারপর ম্যাডাম কি যেন তাকে খেতে দিল। এরপর মেয়েটি আবারও কান্না করতে থাকলো আর একই কথা বারবার বলতে লাগতো। দেখলাম ওনারা দুইজন অন্যমনস্ক হয়ে কি যেন কথা বলছে। আমি সেই সুযোগকে বইটা নিয়ে আমি আর নিপা সেখান থেকে চলে আসি। এরপর থেকে ম্যাডাম আমাকে ফোন করেই যাচ্ছে, কিন্তু আমি ফোন বন্ধ করে রেখেছি। এই ছিল আর কি। সুমাইয়ার কথা শেষ হবার পর আমিও এখন বললাম আসল ঘটনা, আর কেনই বা তারা কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমি বলি। প্রথমেই বলি, উনি অন্য বিভাগের ডাক্তার হয়েও কেন চেহারার সমস্যা নিয়ে ওনার কাছে রোগী আসতেন, আর কেনই বা তিনি সেই মেয়েটির সাথে কি করেন। প্রথমত বলি, সেই ডাক্তারনি কালো জাদুর চর্চা করে, আর তিনি কালো জাদুর মাধ্যমেই তার রোগীদের চেহারা সুন্দর করে। কিন্তু এর জন্য তিনি 10-20 লাখ টাকা নেয়। এবার ভাবেন, 10 লাখ টাকার বিনিময়ে যদি 50,000 টাকা খরচ হয়, ক্ষতি কি? সেই সব রোগীরাও এটা জানত, কিন্তু নিজেকে সুন্দর করার জন্য এই সব নোংরা কাজ করে। আর যে মেয়েটির কথা বলছেন, ও কোনো সাধারণ মেয়ে নয়, ও হলো একজন পিশাচিনী। জিনদের মধ্যে অনেক প্রকারের জিন আছে, তাদের মধ্যে পিশাচ জিন একটা প্রজাতি। ওই ডাক্তার ওই পিশাচিনীর সাহায্যেই এইসব করত। তার ডাক্তারির আড়ালে আসল কাজ হচ্ছে একজনের সৌন্দর্য অন্যজনকে দিয়ে দেয়া। এই জন্য যার সৌন্দর্য দিতে হবে তাকে কালো জাদু করা হয়। এই ক্ষেত্রে তার নখ, চুল আর রক্ত দিয়েই এইসব করা হয়। এখন সেই ভুক্তভোগীর নখ, চুল আর রক্ত ওই ডাক্তার ওই বইয়ের বিশেষ মন্ত্রটি পড়ে সেই পিশাচিনীকে ডাকে আর তাকে খেতে দেয়। সে মেয়েটি প্রচণ্ড ক্ষুধার্ত থাকে, তাই সে এইসব খেয়ে ফেলে। খাওয়ার পর মেয়েটি আরও খাবে বলে বায়না করতে থাকে। তখন ডাক্তার তাকে ধমক দেয় আর মেয়েটি কাঁদতে থাকে। যখন সে কান্না করে, তার চোখ থেকে অদ্ভুত এক ফোঁটা অশ্রু পড়ে, আর সেই অশ্রুই খুব দামি। ডাক্তার সেই অশ্রু কোনোভাবে সংগ্রহ করে সেই অশ্রু রোগীদের খাওয়ায়, আর যার ফলে তারা আস্তে আস্তে সুন্দর হতে থাকে, আর ভুক্তভোগী আস্তে আস্তে কুৎসিত হতে থাকে। ওই আপনি যে বললেন আপনি পানি খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আসলে সেই পানিতে ঘুমের ওষুধ মেশানো ছিল, আর সেই সুযোগে সে আপনার রক্ত, নখ আর চুল নিয়ে নেয় আর পিশাচকে খাওয়ায়, যার ফলে আপনি পিশাচকে দেখতে থাকেন আর আস্তে আস্তে কালো হতে থাকেন। এবার বুঝলেন পুরো কাহিনী? এখন এটা থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায় আছে। সেই ডাক্তার যেই মন্ত্রটি পড়ে মেয়েটিকে ডেকেছেন, সেই মন্ত্রটি আবার আপনাদের দুইজনকে শেষের দিক হতে পড়তে হবে একটি নির্দিষ্ট সময়। অর্থাৎ কোনো এক অমাবস্যা রাতে আপনাদের দুইজনকে এই মন্ত্রটি শেষের দিক হতে শুরু করে প্রথম দিক পর্যন্ত পড়তে হবে, আর তবেই আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তারা দুইজনই অবাক, কারণ তারা এটা বিশ্বাসই করতে পারছে না যে কালো জাদুর মাধ্যমে একজনের চেহারা অন্যজনে নিয়ে নেয়। তারা চাচ্ছে যেন তাড়াতাড়ি কাজটি শেষ করতে, কারণ মহিলাটি যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। তাই তারা তাড়াতাড়ি করতে চাচ্ছিল। কাকতালীয়ভাবে সেদিন রাতে অমাবস্যা ছিল, তাই আমিও রাজি হলাম। আমি সারাদিন সেই মন্ত্রটি তাদের শিখিয়ে দিলাম। যদিও অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এতে তাদের জীবন জড়িত, তাই তারাও কষ্ট হলেও সেটা মুখস্থ করে। সেদিন রাত 3টার দিকে আমরা সবাই প্রস্তুত হলাম আর বইটি খুলে তাদের পড়তে বললাম। যদিও প্রথমে অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু পরে তারা সবকিছু শেষ করে। এই কাজ করার পর আমিও বইটি নিয়ে বাড়ি চলে এলাম। এর কয়েকদিন পর সুমাইয়া ফোন করে আমাকে বলে যে তারা দুইজনই আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে, আর তারা কয়েকদিন পর খবর পায় সেই ডাক্তার নাকি কোনো এক অজানা কারণে মারা গেছে। তারা কৌতূহল হয়ে ডাক্তারের মৃতদেহ দেখতে যায়। ওরা মৃতদেহটি দেখে অনেক অবাক হয়েছে, কারণ মৃতদেহটি নাকি দেখতে 80 বছরের বুড়ি মহিলার মতো লাগছিল। আর সবচেয়ে মজার বিষয় কি জানো? বইটা আমি চেয়েছিলাম নষ্ট করে দিতে, তাই বইটি আমি অনেকক্ষণ পুড়িয়েছিলাম, কিন্তু বইটি কোনোভাবেই পুরানো যাচ্ছিল না। কেরোসিন, পেট্রোল সবকিছু দিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। তাই আমি বইটিকে নষ্ট করার জন্য মাটির নিচে অনেক গভীরে পুঁতে দিই। তারপর কেটে যায় কয়েকটা দিন।
আমার কি মনে হতে আমি দেখতে যাই সেই স্থানে যেখানে বইটি পুঁতেছিলাম। এটা দেখার বইটি সত্যিই নষ্ট হচ্ছে কিনা সেটাই দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখে আমি অবাক, সেখানে কেউ যেন মাটি খুঁড়ে খুঁড়ে শেষ করে দিয়েছে। আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো তান্ত্রিকের কাজ। আসলে বইটা ছিল একটা শয়তানি বই। এটা কোনো তান্ত্রিকের হাতে গেলে সে অনেক ক্ষমতাশালী হবে। সে হয়তো কোনো জিনের মাধ্যমে এই খবর পেয়েছে। কিন্তু ভাগ্য ভালো, আমি বইটি মাটির অনেক গভীরে পুঁতেছিলাম, তাই সে নিতে পারেনি। তাই আমি আর কিছু চিন্তা না করে মাটি খুঁড়ে বইটি বের করি। এতদিন মাটির নিচে থাকার পরেও বইটির কোনো ক্ষতি হয়নি। তারপর আমি বইটি একটা বাক্সের মধ্যে দোয়া পড়ে বন্ধ করে রেখে দিই, যেন কোনো খারাপ লোকের হাতে বইটি না পড়ে। এই বলে আয়াত হুজুর একটা নিঃশ্বাস নিয়ে থামলেন। আমরাও এতক্ষণ যেন শ্বাস বন্ধ করে অদ্ভুত অবিশ্বাস্য ঘটনাটি শুনছিলাম। আমি বললাম, আসলে কি সত্যিই কালো জাদুর মাধ্যমে একজনের চেহারা আরেকজনকে দেয়া যায়? এটা আদৌ সম্ভব? তোমরা কি আমাকে অবিশ্বাস করছো? আচ্ছা দাঁড়াও, একটা জিনিস দেখাচ্ছি। এই বলে আয়াত হুজুর ভিতরে গিয়ে কি যেন একটা নিয়ে এলেন। আয়াত হুজুর আমার হাতে বইটি দিয়ে বললেন, দেখো এই সেই বই, খুলে দেখো কিছু বুঝো কিনা। আমি আর সৌরভ বইটির দিকে হা করে তাকিয়ে রইলাম। খুবই ভয়ঙ্কর বইটি, দেখতেই যেন গা ছমছম করছে। আর সবচেয়ে বিশ্রী ব্যাপার হলো বইটি থেকে বাজে দুর্গন্ধ আসছে, যেটা অসহ্যকর, কেমন যেন গা গুলিয়ে যায়। আয়াত হুজুর বললেন, এটা সম্পূর্ণ শয়তানি বই। এতে অনেক কিছু লেখা আছে যেগুলো একজন তান্ত্রিক বা শয়তান পূজারী সেই অনুযায়ী কাজ করলে অনেক ক্ষমতাশালী হবে। আর এই বইটার বিশেষত্ব কি জানো? এই বইটি লেখা হয়েছে শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়া একজন নিষ্পাপ নবজাতকের রক্ত দিয়ে, তাই রক্তের পচা গন্ধ আসছে। আমি এই বইটি এমন জায়গায় লুকিয়ে রেখেছি যাতে কোনো জিনের খোঁজ না পায়। বইটি রাখতেও আমার ইচ্ছে হচ্ছে না, কিন্তু কি বলতো, হয়তো আমি যদি এটা লুকিয়ে রাখি তাহলে হয়তো অনেক নিরপরাধ মানুষ অনিষ্ট হওয়া থেকে রক্ষা পাবে। আমরা দুইজন হাঁ করে আয়াত হুজুরের কথা শুনছিলাম। আমি আস্তে আস্তে কাঁপা কাঁপা হাতে বইটি খুললাম, কিন্তু বই থেকে এত গন্ধ আসছে সেটা বলার বাইরে। তবুও বইটি খুলে দেখলাম সব আরবি হরফ উল্টো করে লেখা। আমি হুজুরকে প্রশ্ন করলাম, আচ্ছা হুজুর, এখানেও উল্টো করে লেখা কেন? আয়াত হুজুর তখন বললেন, তোমাদের তো আগেই সেটার কারণ বলেছি। আচ্ছা দাঁড়াও, তোমাদের একটা ম্যাজিক দেখাই। এই বলে তিনি বইটিকে আয়নার সামনে ধরলেন। অদ্ভুত ব্যাপার হলো, আয়নার মধ্যে সব লেখা সোজা আর স্পষ্ট বোঝা যাচ্ছে, যেগুলো সহজেই পড়া যায়। আপনাদের ভালোবাসা, দোয়া আর অনুপ্রেরণা পেলে যেতে চাই বহুদূর। আর যদি ঘটনাটি সত্যিই ভালো লাগে তাহলে কমেন্টে সেটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।